বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। আমাদের আজকের উপস্থাপনা শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম নেচার কিওর। চঞ্চল রায় আমার বন্ধু। ওর চঞ্চলতা এগুলো আমাকে স্তম্ভিত করে দিয়েছিল। সে ভাবটা অবশ্য এখন অনেক স্তিমিত হয়ে এসেছে। ভীত হওয়ার কথা এখন ওরই। পরস্বইপদী জিনিসকে যারা আত্মনিপদী করে নেয়, তাদের আত্মায় বিপদের আশঙ্কা থেকেই যায়। পরকীয়া রস পরখ করার রোগ ভালো কি মন্দ সেটা জানি না, তবু এটা ঠিক যে ওর আসল কথাটা হচ্ছে পরের সঙ্গে জড়ানো। তো এই কারণে যেমন পরের প্রতি করতে হয়, তেমনি আবার পরেও নাকি করে থাকে। এই তরোয়ালটা দুধারেই বেশ ধার। চঞ্চলের অসুখের খবর পেলাম, ইনফ্লুয়েঞ্জা না হুপিং কাশিতে বড্ড নাকি ভুগছে। তো যাই হোক, মোটের উপর সে এখন বেশ কাহিল। তা এই খবর পেয়ে আমার মতো বন্ধুবৎস লোকের পক্ষে অচঞ্চল থাকাটা বেশ কঠিন। অতএব বড়দিনের ছুটির সুযোগ পৌঁছতেই ছুট দিলাম। বিকেলের ঢের আগেই রওনা হয়ে গেলাম। যদিও কাছেই থাকে, কাশীপুরে ওদের নিজেদের বাগান বাড়িতেই, তবুও একজনের অসুখের সময় যাচ্ছি, কিছুটা সময় হাতে নিয়ে যাওয়াই ভালো। ভগবান না করুন যদি কাশীপুর থেকে কাশীমিত্রে যেতে হয়। মিত্রতার বোঝা তো এই কাঁধে করেই বইতে হবে, বাধ্য হই। লোকের অসুখ বিসুখ সারাবার নাকি আমার আশ্চর্য ক্ষমতা আছে। আমার পদার্পণেই অনেক রোগ সেরে যায়, আর হস্তক্ষেপ করলে তার তো কথাই নেই। এমনই জনরব। তা চঞ্চলের বেলাও তার অন্যথা হবে না, এটা আমার আশা ছিল। এবং এ সম্বন্ধে, অর্থাৎ আমার আরোগ্যকারিতা সম্বন্ধে লোকের ধারণা যে নিতান্ত ভুল নয়, তার প্রমাণ আমি পুনশ্চ পেলাম। তো রাতারাতি ওর সেই ইনফ্লুয়েঞ্জা না হুপিং কাশি কেবল ওকে নয়, ওদের কাশীপুরের তল্লাট ছেড়ে চম্পট দিল। আর কি করে মিরাকেল ঘটলো অথবা আমি ঘটালাম, শুনলে কিন্তু আপনারা অবাক হবেন। ওদের গেটে পা দিতেই আমি শ্রীমতী রায়কে দেখতে পেলাম, বাগানে ঘুরছেন। এই শ্রীমতী রায় আর আমি এককালে বেশ ঘনিষ্ঠ বন্ধুই ছিলাম। অবশ্যই সেটা অনেকদিন আগের কথা, তার বিয়ের আগেই। কৌমার্য দশায় তখন উনি ছিলেন নিছক মায়া সেন। তখনও কোনো যাবজ্জীবনের রায় তিনি পাননি। তা আমাকে মায়ামুক্ত আর ওকে ইনসেন করার জন্য একমাত্র চঞ্চল ছাড়া আর আমি কাউকে দায়ী করতে পারিনি। চঞ্চলই সেই মায়াবী। অবশ্যই শ্রীমতী রায় এবং আমার মধ্যে এখন আর সেই সৌহার্দ্য যে নেই তা নয়, এখন আমরা বন্ধুই বটে, তবুও ঠিক ততটা অন্তরঙ্গ হয়তো বলা যায় না। সত্যি বলতে কি, বিয়ের পরে মাত্র একবার আমাদের সাক্ষাৎ হয়েছিল। আর এই চঞ্চলটা এমনই হিংসুটে প্রকৃতির যে, না, থাক, এখন সেসব কথা থাক। তো এই শ্রীমতী রায়ের পুনরায় দেখা পেয়ে সত্যি আমি বেশ পুলকিতই হলাম। উনি চিরকালই চমৎকার, আর বিয়ের পরে সেই চমৎকারিত্ব যেন আরও বেড়েছে। তা আমারও তো মনে হলো যে আমাকে দেখেও উনিও তদ্রূপ চমৎকৃত হয়েছেন। মেয়েদের চোখে আইবুড়োদের জন্য একটুখানি স্নেহদৃষ্টি সবসময়ই থাকে। বেচারীরা নিজের বা যারই ক্ষতি করুক, মেয়েদের কোনো ক্ষতিকর তো নয়। মেয়েদের তো সাধারণত এই দুঃখের জীবন, তবু অন্তত একটি মেয়েকে ইহলোকে তারা সুখী করতে পারে। কাকে? না, যাকে তারা বিয়ে করে না। নিজের জীবনের অকুলে জলাঞ্জলি না দিয়ে যাকে বাঁচায়, যাকে না ভাসেই তারা চলে যায়। পুণ্যকর্মের একটা প্রতিফল তো রয়েছেই, আর সেই জন্যই সমগ্র নারী জাতির একটু দরদ ওদের লভ্য। এ কি শ্রীমতী রায়, আমিও এলাম আর তুমিও বেরিয়ে যাচ্ছ? ওকে সুসজ্জিত দেখে আমি না বলে পারলাম না। না, এ কখনো হতে পারে না। হ্যাঁ, সত্যি যেন যাচ্ছি, সত্যি যেন আমি যেতে পারি। হেসে উঠলেন মায়া রায়। আর হাসলে
ওর গালে টোল খায়। এখনো সেই রকম। আমি তো এমনিই বাগানেই বেড়াচ্ছিলাম। এখানে বেড়াতে আমার বেশ ভালো লাগে। আর সারাদিন আমি এমনি সেজেগুজেই থাকি। উনিও সেটা ভালোবাসেন। হ্যাঁ, চঞ্চল কেমন আছে? মায়ের সঙ্গে বেড়াতে আমি খোঁজ নিলাম। কিন্তু খবর নেবার আগেই, বাহ! কি চমৎকার গোলাপ ফুটেছে! বাহ! ভারী সুন্দর তোমাদের বাগানটি তো। আমার উচ্ছ্বাসে আমার কথাটা চাপা পড়ে গেল আপনি। তা আমি ওকে জিজ্ঞেস করি, "তা আজকাল তুমি বুঝি ফুলের বেশ ভক্ত হয়েছ নাকি?" "হ্যাঁ, তা কিছুটা।" শ্রীমতী রায় প্রকাশ করেন। তো বাগানের শখটা ওরই বেশি। আমারও তেমন মন্দ লাগে না। ও বাবা! এধারে যে বাঁধাকপিও দেখছি আবার। আমায় চমকে উঠতে হলো। হ্যাঁ, ফসল আরো ফলাও করার জন্যেই। গ্রো মোর ফুড আন্দোলনের উনি এক পান্ডা কিনা? ওধারটায় ধান গাছও লাগানো হয়েছিল। কোথা থেকে তুলে এনে লাগিয়েছিলেন তা উনিই জানেন। তা ওর ধারণা এইভাবে সাধ্যমতো উনি দেশের সেবা করছেন। অবশ্য ধান গাছগুলোয় ধান তেমন ফলল না। কেন জানি নে। আর কপিগুলোও কেমন যেন দরকাচে মেরে গেছে। কদ্দূর ওধরাবে কে জানে? বেড়াতে বাগানের একধারের বেঞ্চে আমরা বসলাম। আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বাহ! বেশ সুখী আছি চঞ্চল। একাধারে দেশলক্ষ্মী আর এমন গৃহলক্ষ্মীর সেবা করার সুযোগ যে পেয়েছে, তার মতন সুখী আর কে? এমন লক্ষ্মীর দশা কজনারই বা হয়? মায়ার হাতখানা বেঞ্চির উপরে পড়েছিল। অকস্মাৎ, কিছু ইচ্ছে করে নয়, একান্তই দৈবাৎ আমার হাতখানা তার হাতের গায়ে গিয়ে ঠেকল। তারপর নেমে এলো আশ্চর্য এক নীরবতা, ভাবালু এবং বাংময়। যা রহস্য নিয়ে কবিরা কবিতা লিখেছেন, গাল্পিকেরা গল্প জমিয়েছে, মনস্তাত্ত্বিকেরা পাগলামি করার কসুর করেনি। ভাবগর্ভ সেই নীরব মুহূর্তগুলি লঘু পায়ে আনাগোনা করতে লাগলো। এক সময় আমি ভাবি, বললেন ভূতপূর্ব মায়াসেন, কেন যে তুমি আর বিয়ে করলে না? আমি তখন খুব বিষণ্ণভাবে ঘাড় নাড়লাম। বললাম, দেখো, মানুষ জীবনে একবারই ভালোবাসে। বিয়ে অবশ্যই সে হাজারবার করতে পারে, যখন তখন, যাকে খুশি। কিন্তু ভালোবাসা, সেটা একবারই হয়। আর আমার কথা যদি বলো, আমি লোকটা হচ্ছি একনিষ্ঠ। এক সময়, অর্থাৎ কিনা এক জীবনে, দুজনের অনিষ্ট আমার দ্বারা সম্ভব নয়। স্বভাবতই আমি অদ্বৈতবাদী। এক বই দুই আমি জানি নে। এবার ঘাড় ফিরিয়ে আমি একটু আর চোখে তাকিয়ে নিলাম। না, আশপাশ চারধার ফাঁকা। পাড়ার লোকের এখন চাল, চিনি, কেরোসিনের দরবারে সার বেঁধে দাঁড়াতে গেছে হয়তো। উঁকিঝুঁকি মারবার কেউ কোথাও নেই। সারা বাগানে খালি আমরা দুজন। মায়ের হাতখানা আমার নাগালেই পড়েছিল, তেমনি অবস্থায় তখনও, ঠিক একখানি আমন্ত্রণ লিপির মতোই। তা আমন্ত্রণ আমি গ্রহণ করলাম। ললিত আঙুলগুলিকে ঈষৎ দলিত করে বললাম, এই একনিষ্ঠ ধাতের জন্যই আমার মনে হয় এই জীবনে আমি কাউকে বিয়ে করতে পারবো না। এক যদি করি, কোনো বিধবাকেই করব। কিন্তু ভেবে দেখলে সেও তো এখন আকাশ কুসুমের স্বপ্ন। আচ্ছা, তুমি বললে না যে চঞ্চল এখন অনেকটা সেরে উঠেছে? হ্যাঁ, অনেকটাই ভালো এখন। যদিও জ্বর সম্পূর্ণ ছাড়েনি, তবু কাশিটা অনেক কম, জানালো মায়া। আচ্ছা চলো না, তোমাকে দেখলে উনি বেশ খুশি হবেন। তা আমি সাই দিয়ে বলি, হ্যাঁ হবেন বই কি, তো হবার তো কথাই। চঞ্চল আর আমি, আমরা তো ছেলেবেলার বন্ধু। অবশ্যই ওর বিয়ের পর থেকে আর তেমন ঘনিষ্ঠতা নেই। আর সাধারণত কারো বিয়ের পর তা বড় একটা থাকেও না আর। হয় তার বউ তোমাকে পছন্দ করে না, নয়তো তুমি তার বউকে বেশি পছন্দ করো। এই অবকাশে আমার চোখে মুখে একটা আলুথালু ভাব জেগে উঠল। আমি নিজে ঠিক দেখতে না পেলেও, আর আমার গলায় যেন আশা ভরি সুর বাজতে লাগলো। সকর্ণে শুনলাম, আচ্ছা মায়া, তোমার সে আগের দিনগুলোর কথা মনে পড়ে? কি সুখের মুহূর্ত সব গেছে সেই বিকেল বেলায়, দুজনের গঙ্গার ধারে বেড়ানো। এই কথা জিজ্ঞেস করবার জন্যে হাত ধরে থাকার কোনো দরকার পড়ে না। তা হাত না ছাড়িয়ে সে বলল, তাছাড়া এ হাত তোমার ধর্তব্যই নয় আর।
হ্যাঁ, আমার মনে পড়ে। কিন্তু আজকাল আমি আর গঙ্গার ধারে যাই না। উনি সেটা পছন্দও করেন না। আরে দূর তোর কেবল উনি আর উনি। এর মধ্যেই তো প্রায় ১৯ বার শুনতে হলো আমায়। প্রায় পড়ো দীর্ঘ নিঃশ্বাসকে কোনো রকমে আমি সামলে নিলাম। বাস্তবিক অদ্ভুত এ মেয়েরা। বিনা অস্ত্রে কি নিপুণ লড়াই না এরা করে। এমন অকাতরে এত লোককে হতাহত করে যায়, ভাবলেও তাক লাগে। যাক, ও যখন নিজেকে কাটিয়েছে, তখন আমারই বা আর মায়া বাড়িয়ে মরীচিকা লাভ করা কেন? আমিও কেটে পড়ি। অবশ্যই আমি নেহাত একনিষ্ঠ লোক তো, সেটা তো সত্যি। কিন্তু তাই বলে আমি ওই মায়া কাটাতে পারবো না? আমার একনিষ্ঠের কি এতটাই অকাট্য? এত দূর জেরবার হবার পরেও? হ্যাঁ? তো হঠাৎ সে বলে উঠল, "আচ্ছা সত্যি কি তুমি কোনোদিন বিয়ে করবে না আর?" বিয়ে? বললাম তো, বিয়ে যদি কখনো করে তো কোনো বিধবা কি করব? দীর্ঘ নিঃশ্বাস মোচন করি আমি জানাই, "বুঝেছ মায়া? দেখো, তুমি কিন্তু মায়া বলে আমায় আর ডেকো না। ও তো আমার নাম নয়, আমার ডাকনাম। ও তো আমার ছেলেবেলার নাম।" সেও যেন ফোঁস করে উঠল আমার কথায়। "কেন মায়া? মায়া নামটি তো খুব মিষ্টি।" আমি বলি। মায়ার ডাকে বুঝি বা নতুন করে তাকে আমি ভোলাতে চাই। কেন? আমার কি ভালো নাম নেই নাকি? আমার নাম তো নীলিমা। আচ্ছা সে নামটা আবার কি খারাপ বলো তো? না, না খারাপ কিছু নয়। তবে আমার মানে আমার তবু সেই তোমার আগের নামটাই তো মনে জাগে কেবল। যে নামে আমি তোমাকে ডাকতুম সেকালে, যখন তোমার সঙ্গে আমার ভাব ছিল। আচ্ছা এটা পৌষ মাস না? বড়দিন না আজ? অন্য প্রশ্নে মোড় ঘুরিয়ে প্রসঙ্গান্তরে আমার ভাবালোদেরকে সে এড়িয়ে যেতে চায়। হ্যাঁ, আমার জীবনে আর বড়দিন এলো কোথায়? আমার সব দিনই তো বাড়ন্ত। আমার সব মাসই উপোসের মাস। পৌষ মাস কি আর কোনোদিন আসবে আমার জীবনে? আবার আমার দীর্ঘশ্বাস। হ্যাঁ, তবে এক পৌষেই কিছু বড়দিন ফুরোয় না। আমার জীবনেও বড়দিন নিয়ে পৌষ মাস হয়তো একদিন আসতেও পারে। তা আমার কথাটাই ও যেন কেমন গম্ভীর হয়ে যায়। কিছু বলে না। নীলিমা আমার কাছে আজ শূন্যতায়। সেই ফাঁকা আকাশের অন্ধকারের দিকে তাকালে কোনো সুদূর নক্ষত্রের ক্ষীণ দীপ্তিটুকুই বুঝি চোখে পড়ে, যা নাকি কালের পারাবারে কবেই অস্তমিত হয়েছে। তুই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, আমি আর এক আশ্বাসে দুলে উঠি। দেখো চঞ্চল তো এখন অসুখ শয্যায় শায়িত, জ্বরের ঘোরে অকাতরিত ঘুমুচ্ছে। তা এই ফাঁকে এখানে কাশীপুরে তো গঙ্গা আছে। তা আমরা তো একটু বেরিয়ে আসতে পারতুম। সেই হারানো দিনগুলির পুরনো স্বপ্ন আবার ফিরে আসতো। বলতে বলতে আমার নজর পড়ল অদূরবর্তী দোতলার এক অলিন্দে। সেখানে ফুলের টবগুলোর আড়ালে কোনো অলি নয়, তার চেয়ে বলিষ্ঠতর হৃষ্টপুষ্ট বাহু আর কটমটে চোখ দেখা গেল যেন। কার যেন চাঞ্চল্য দেখলাম মনে হলো। আমি বলে উঠলাম, "আচ্ছা, আজ থাক। এই অসুস্থ রোগীকে একলা ফেলে কোথাও যাওয়াটা হয়তো ঠিক হবে না আমাদের। বেচারা জেগে উঠে তোমাকে দেখতে না পেয়ে যদি আরো চঞ্চল হয়ে ওঠে, সেটা খুব খারাপই হবে। বন্ধুর অসুখ আমি আর বাড়াতে চাই নে। ওর নিদ্রার ব্যাঘাত ঘটাতে আমি নারাজ। আমি চলি আজ। তো চঞ্চল সেরে উঠলে একটা পোস্ট কার্ড আমাকে জানিও। নইলে কিন্তু আমি খুব ভাবিতে থাকবো। বুঝেছ?" এই বলে আমি উঠলাম। বেঞ্চির মায়া কাটিয়ে নীলিমা ওরফে আমার মায়াকে সেইখানে রেখে চঞ্চললগ্ন অলিন্দের ধার ঘেঁষে আসবার সময় আর চোখে উপর পানে তাকালাম। একটা ফুলের টব হাতে করে ও তাক করছে। ওর নজর ভারী নিচু বলতে আমি বাধ্য। এই শীতের রাত্রে এই বাগানে এসে অপেক্ষা করা, কিন্তু উপায় কি? কষ্ট না করলে কি কেষ্ট মেলে? রাধাও মেলে না। আপনা হতেই আমার মুখ থেকে ফসকে গেল যেন স্বগতোক্তির মতোই। আর সঙ্গে সঙ্গে ওর হাত থেকেও ফসকেছে। একটুর জন্য আমার মাথাটা ফসকে গেছে। আমিও একাগ্নি ছুঁড়েছি, ও টবটা ছেড়েছে। সামান্যের জন্য আমার কাশীপুর প্রাপ্তি ঘটল না। কাশী মিত্রতাও কান ঘেঁষে একবারে বেরিয়ে গেল নেহাত। কদিন বাদে অবশ্য মায়ের একটা পোস্ট কার্ড পেলাম। তাতে লিখেছে, "আশ্চর্য! তুমি চলে যাওয়ার পরেই
উনি চাঙ্গা হয়ে উঠলেন। শুনে অবাক হবে, এই পৌষের ঠান্ডায় সারা রাত উনি বাগানের হাওয়া খেয়ে কাটালেন, হাতে লোহার মুগুর নিয়ে তার উপরে। বললেন, অক্সিজেন নেওয়ার সাথে সাথে ব্যায়াম করলে শরীর ভালো হয়। সারা রাত আমার ঘুম হলো না। কি বলতো, আমার পৌষ মাস আর নিজের সর্বনাশের কথা ভাবলাম। যা হোক, ফাঁড়াটা কেটেছে। সকালে দেখা গেল উনি দিব্যি আরামে আছেন। সর্দি, কাশি, জ্বর টর কিচ্ছু নেই। চেহারাও চকচকে। তা নেচার কিওর জিনিসটা দেখছি মিথ্যে না একেবারে। তুমি কি বলো? বলতে কি, এইটি আমার সবচেয়ে বেশি অবাক করেছে আরো। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।